টাকা আর ক্ষমতার লোভ মানুষকে দিয়ে কি না করাতে পারে, কিন্তু সেই লোভে কি এতটাও নিচে নামা যায় যাতে নিজের সন্তানই হয়ে ওঠে শত্রু? ক্ষমতা আসলে এমন এক জিনিস যার কাছে নিজের রক্তের সম্পর্ক তুচ্ছ হয়ে যায়। মানুষ তখন আর মানুষ থাকে না, দানবের চেয়েও নিষ্ঠুর হয়ে ওঠে। ইসাকাপাটনাম একটা বন্দর নগরী। এই শহরের সবকিছু চলে একজন নিষ্ঠুর মাফিয়ার চোখের ইশারায়, আর সে কারণেই শহরের প্রতিটা কোণ হয়ে উঠেছে অপরাধের আড্ডা। শহরের কেউই এই মাফিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পায় না। কেউ একটু হেরফের করলেই তার কপালে জোটে ভয়ানক নিষ্ঠুর মৃত্যু। আইনও যেন এই শহরে এসে ঝিমিয়ে পড়ে, হয়ে যায় অপরাধীদের কাছে গোলাম। কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে। নিষ্ঠুর এই মাফিয়ার ক্ষমতার শিখা যখন আরও উঁচু হয়ে উঠছে, ঠিক তখনই তার বিরোধিতায় নামে তারই নিজের মেয়ে। একদিকে বাবার অপরাধ আর ক্ষমতার লড়াই, আর অন্যদিকে মেয়ের ন্যায়ের জন্য লড়াই। তবে সবসময় কি তাই ঘটে যা আমরা নিজের চোখে দেখি, নাকি তার পেছনেও লুকিয়ে থাকে ভয়ানক কোনো সত্যি? বাবা আর মেয়ের এই লড়াইয়ে শেষে জিতেছিল কে? চলুন আজকে শুনে আসি সেই গল্পটাই। ইসাকাপাটনাম একটা বন্দর নগরী। আশেপাশের কয়েকটা জেলার ব্যবসা বাণিজ্য চলে এই বন্দরের মাধ্যমেই। বর্ডারের কাছে বন্দর হওয়ায় সমস্ত চোরাচালানের কেন্দ্রবিন্দু যেন এটাই। শুধু অপরাধীরা না, আশেপাশের জেলার অধিকাংশ ব্যবসায়ীও এই বন্দরের ওপরই নির্ভরশীল। এখানকার আয়ের আরও একটা উৎস আছে, আর সেটা হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা। এই রমরমা টাকার শহর ইসাকাপাটনামের অলিখিত রাজা হচ্ছে নাইডু, একজন ক্ষমতালোভী নিষ্ঠুর গ্যাংস্টার লিডার। শহরের রাজনীতি থেকে শুরু করে বন্দরের চোরাচালান সবকিছু হয় তার ইশারায়। পুলিশ প্রশাসন সব তার পকেটে। এমনকি তার বিরোধী গ্যাংস্টাররাও তার নামের ভয়ে কাঁপে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমন কোনো মানুষ এখানে নেই। কেউ কিছু করলেই তার কপালে জোটে মৃত্যু। থানাতেও নাইডুর কৃতকর্মের কোনো রেকর্ড নেই। অতি সন্তর্পণে সে এসব কিছু নষ্ট করে দিয়েছে। কিন্তু ক্ষমতার চূড়ায় বসে থাকা এই নাইডুর জীবন সবসময় এমন ছিল না। সে এখানকার স্থানীয় বাসিন্দাও না। বহু বছর আগে সে ইসাকাপাটনামে এসেছিল নিজের স্ত্রী, মা আর মেয়েকে নিয়ে কাজের সন্ধানে। তখন এই শহরে চিন্নারাও নামের এক লোকের প্রভাব প্রকট। এই শহরে বার্মা থেকেও অনেক লোক এসে বাস করত, আর শহরের অধিকাংশ লোকই ছিল জেলে। চিন্নারাও ভালো মানুষ হওয়ায় সবাই তাকে খুব শ্রদ্ধা করত, ভালোবাসত। যতটুকু সাধ্য তা দিয়েই সে মানুষকে সাহায্য করত। এই কারণে শহরের যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন, সব চিন্নারাওয়ের পরামর্শ নিয়েই করত লোকজন। এখানকারই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল পোথানা। এই পোথানা চিন্নারাওয়ের প্রভাব প্রতিপত্তি একেবারেই পছন্দ করত না। তাই সে নিজের ডান হাত মোজেসকে নিয়ে সবসময় লেগে থাকত চিন্নারাওকে মানুষের কাছে কিভাবে ছোট করা যায় সেই কাজে। যদিও কখনো সফল হতে পারত না। সামনাসামনি ভালোভাবে কথা বললেও ভেতরে ভেতরে পোথানা ছিল চিন্নারাওয়ের ঘোর বিরোধী। ঠিক তখনই এদের মাঝে একেবারে সাধারণ এক লোকের রূপে আবির্ভাব হয় নাইডুর। পরিবার নিয়ে ইসাকাপাটনামে আসার পরেই নাইডু কাজের সন্ধানে যায় চিন্নারাওয়ের কাছে। হাতে তখন কোনো কাজ না থাকায় চিন্নারাও তাকে পরে যোগাযোগ করতে বলে। পার্মানেন্ট কোনো কাজ না পেয়ে নাইডু এটা সেটা করেই দিন কাটাতে থাকে। পাশাপাশি এখানকার পরিবেশের ওপর নজর রাখতে থাকে, সুযোগ বুঝে ঢু মারার জন্য। যখন সে বুঝতে পারে পোথানা চিন্নারাওয়ের বিরোধী লোক, তখন সে পোথানার কাছেও যায় কাজের সন্ধানে। মোজেস তখন একটা সিগারেটের প্যাকেট নিচে ফেলে দিয়ে নাইডুকে সেটা তুলে দিতে বলে এটাই তার প্রথম কাজ। কিন্তু নাইডু তো মাথা নত করার মানুষ না। সে সিগারেটের প্যাকেট তোলে, একটা সিগারেট ধরিয়ে সেখান থেকে চলে আসে। নাইডু নেহাতি একজন সাধারণ লোক ছিল না, তার দৃষ্টি ছিল অনেক ওপরে। এই শহরে প্রতি বছর একবার করে পুজো আর অনুষ্ঠান হয়। বছরে 3 মাস মাছ ডিম দেয়, যে কারণে মাছ ধরা বন্ধ থাকে। সেই উপলক্ষেই এই অনুষ্ঠান হয় আর কি। তো সেবার পুজোর সময় শহরের সমস্ত লোক উপস্থিত। মণ্ডপে পূজা দিচ্ছিল চিন্নারাও। নাইডু বুঝত মানুষকে দাবিয়ে রাখার একটা কৌশল হচ্ছে তাদের ভয় রাখা। তাই ক্ষমতা নিজের হাতে নেওয়ার লোভে সে এই লোকের ভিড়েই মণ্ডপে ওঠে। সবার সামনে খুন করে ফেলে চিন্নারাওকে। ভয়ে অধিকাংশ লোকই কিছু বলতে পারেনি, বরং এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অনেক লোক চলে যায় নাইডুর সমর্থনে, বিশেষ করে পোথানার দলের লোকেরা। যে কারণে এমন একটা জঘন্য কাজ করেও বেঁচে যায় নাইডু। এরপর ধীরে ধীরে মানুষকে ভয়ে দাবিয়ে রেখে শহরের সমস্ত ক্ষমতাই হাতিয়ে নেয় সে, বিশেষ করে ইসাকাপাটনাম বন্দর। এখান দিয়ে বাণিজ্য করতে গেলে নাইডুকে দিতে হতো 10% টাকা। শুধু তাই না, এই পথেই নাইডু নানা জিনিসের চোরাচালানও করতে থাকে। এভাবেই সে শুধু প্রভাবশালী না, প্রচুর অর্থবিত্তের মালিকও হয়ে ওঠে। পরিবার বলতে নাইডুর আছে শুধু তার মেয়ে ভারতী আর মা। নিজের স্ত্রীকে সে খুন করেছিল নিজের মা আর মেয়ের সামনেই আগুনে পুড়িয়ে, কারণ তার স্ত্রী তার এই অপরাধমূলক কাজগুলোকে সমর্থন করত না। নাইডুর কাজের একটা ধরন ছিল, সে কাউকে নিজের কাজের মাঝে আসতে দিত না, সে যেই হোক না কেন।
ভারতী নিজের বাবাকে একেবারেই ভালোবাসতো না তার এসব কাজের জন্য। তার ওপর মাকে মেরে ফেলার পর থেকে তো সে আরও অপছন্দ করত বাবাকে। এমনকি একবার নিজের বাবাকে খাবারে বিষ মিশিয়ে খুন করতেও চেয়েছিল ভারতী। তখন তার দাদি তাকে বুঝিয়ে বলেছিল, মানুষকে খুন করলেই সব সমস্যার সমাধান হয় না। ভারতী তার দাদির কাছেই মানুষ হয়েছে। বর্তমানে সে একটা কলেজে পড়ায়, পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজও করে। নাইডুরই এক কর্মচারী সুরি, যে কিনা ভারতীকে গাড়িতে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করত। তার সাথেই ভারতীর সম্পর্কে জড়িয়েছে, যেটা কিনা কেউই জানে না। ভারতী ইসাকাপাটনামের একটা এনজিওতে মাঝে মধ্যেই দান করত। এনজিওটা ছিল চক্রপাণি নামের এক লোকের। ভারতী যে তার বিরুদ্ধেই কাজ করে সেটা নাইডু ভালো মতোই জানত। ভারতী চক্রপাণির এনজিওতে শুধু দান করেই ক্ষান্ত হয় না, এক পর্যায়ে গিয়ে এখানে সদস্য হিসেবেও যোগ দেয়। এদিকে নাইডুকে আর কেউ সমর্থন করুক বা না করুক, তার একটা পার্মানেন্ট সঙ্গী ছিল, যার নাম কোট্টা। ইসাকাপাটনামে আসার পর নাইডু প্রথমে এই কোট্টার বাসাতেই ভাড়া থাকত। এরপর ধীরে ধীরে কোট্টা আর নাইডু বন্ধু হয়ে ওঠে। আর এখন কোট্টা আর নাইডুর সব কাজেই তাকে সমর্থন করে। কোট্টার একটাই ছেলে, নাম শেখর। ভারতী আর শেখর বলতে গেলে একসাথেই বড় হয়েছে। কোট্টা যেমন নাইডুর সঙ্গী, তেমনি শেখরও এখন নাইডুর জন্যই কাজ করে। নাইডু এই পৃথিবীতে একজনকেই অন্ধভাবে বিশ্বাস করে, আর সে হচ্ছে কোট্টা। সবকিছু যখন এভাবে চলছিল, তখন সত্য নামের এক অনেস্ট পুলিশ অফিসার নাইডুর বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এই কারণে নাইডু নিজের লোক পাঠিয়ে রাতের আধারে সত্যকে তার বাড়িতেই খুন করে। এরপর ডেড বডি নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সত্যের পরিবর্তে ভার্মা নামের একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয় এখানে। সবাই জানে সত্যকে কে খুন করেছে, কিন্তু নিজের জীবনের ভয়ে কেউই তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না। এখানকার কমিশনার পর্যন্ত ছিল নাইডুর সমর্থনে। ইসাকাপাটনামে বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজের জন্য সরকারিভাবে কর্পোরেটর নিয়োগ দেওয়া হতো। যদিও এসব কর্পোরেটর নিয়োগ দিত নাইডু নিজের লোকদেরকেই। এসব কর্পোরেটর টাকা খেয়ে বসে থাকত, এলাকায় উন্নয়নমূলক কোনো কাজই করতো না। এই কারণেই পেড্ডানা নামের একজন অটো ড্রাইভার ভাবছে নিজে কর্পোরেটর হওয়ার কথা, যাতে উন্নয়নমূলক কাজের জন্য অন্যের পেছনে না ঘুরে নিজেই সেসব করতে পারে। পেড্ডানা একজন ভালো লোক। পরিবার বলতে তার আছে শুধু স্ত্রী আম্মাজি আর ছোট ভাই চিন্না। এদের নিয়েই বেশ সুখে দিন কাটছিল পেড্ডানার। এদিকে সত্যের পর ভার্মা পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই নাইডুর বিরুদ্ধে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। তবে সে কাজ করছিল অতি সন্তর্পণে, যাতে কেউ বুঝতেও না পারে। নাইডু ক্ষমতা পাওয়ার পর প্রধানা নাইডুর আন্ডারেই কাজ করতে শুরু করেছিল। সে পোর্টে বিজনেস করত, একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নাইডুকে দিত। ব্যাপারটা সে আগে থেকেই পছন্দ করত না, কারণ সে সমস্ত পাওয়ার নিজের হাতে রাখতে পছন্দ করে। এক পর্যায়ে যখন নাইডু কমিশনের অঙ্ক বাড়িয়ে দেয়, তখন প্রধানা নাইডুর অগোচরে গিয়ে হাত মেলায় তারই শত্রু প্রতাপের সাথে। প্রতাপ ছিল পাশের জেলার প্রভাবশালী লোক। অবশ্য সে প্রভাব আর সম্পদ পেয়েছে পৈতৃক সূত্রে, কিন্তু মেয়েদের নেশা থাকায় বিজনেসে সে কখনো নাইডুর বিপক্ষে সেভাবে দাঁড়াতে পারেনি। এখন প্রধানা এসে তার সাথে মিলে প্ল্যান করে নাইডুর সমস্ত বিরোধী পক্ষকে নিজেদের সাপোর্টে নেওয়ার, যাতে করে নাইডুকে চাপে ফেলা যায়। কিন্তু তাও কি সম্ভব? ইসাকাপাটনামের পাশে যে বন্দর আছে তাতে আইনি সমস্যা হওয়ায় ইসাকাপাটনাম বন্দরের মাধ্যমে চোরাচালানের পরিমাণ আরও বেড়ে যায়। পাশের আরও দুই জেলার প্রভাবশালী ব্যবসায়ী থাঙ্গাভেলু আর চেন্নাপটামেশে হাত মেলায় নাইডুর সাথে। তবে এবার নাইডু সুযোগ বুঝে কমিশনের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 20% করে দিয়েছে। যেখানে তার প্রভাব এতটাই বেড়ে যাচ্ছে, সেখানে কি তাকে আর দমিয়ে রাখা সম্ভব? তো যাই হোক, যে কর্পোরেটর পেড্ডানার এলাকায় নিয়োজিত ছিল তার নাম জাগ্গু। জাগ্গুর কাছে মাঝে মধ্যেই পেড্ডানা এটা সেটা নানা উন্নয়নমূলক কাজের সুপারিশ নিয়ে যেত। যদিও জাগ্গু কখনো সেসব আমলে নেয়নি। সে জানত পেড্ডানা কর্পোরেটর হতে চায়, কিন্তু জাগ্গু পেড্ডানাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতই না। কারণ পেড্ডানার মতো সহজ সরল একটা অটো ড্রাইভার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিছু করতে পারে, এটা ভাবাই যায় না। এদিকে পুলিশ অফিসার সত্যের হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকরা কিছুদিন বেশ তোড়জোড় চালিয়েছিল। এমএলএ দিয়াগরম ছিল নাইডুর লোক। মানুষের সামনে ভালো সেজে থাকলেও আড়ালে আড়ালে সে ঠিকই নাইডুর সাথে বিজনেস করত। মূলত সেই অপরাধীকে ধরা হবে, শাস্তি দেওয়া হবে, এসব কথাবার্তা বলে সাংবাদিকদের শান্ত করে রেখেছিল। অন্যদিকে পুলিশ অফিসার ভার্মা মাঝে মধ্যে নাইডুর বিরুদ্ধে এটা সেটা করে ফেললেও নাইডু যখন লোক পাঠাতো তখন সেসব কাজ ঠিকই করে দিত। সে নিজের দিক থেকে সবকিছু ঠিকঠাকভাবে করার চেষ্টা করছিল। কিন্তু কমিশনার আর এমএলএ যেখানে নাইডুর হাতের মুঠোয়, সেখানে তার আর কী বা করার আছে? এদিকে প্রধানা আর প্রতাপ মিলে বন্দরে জোর প্রচেষ্টা চালাচ্ছিল নাইডুর বিরুদ্ধে লোক জড়ো করতে। নাইডুর যেমন সমর্থক ছিল, তেমনি বিরোধী লোকও ছিল অনেক। তবে কথা হচ্ছে, তারা কি সবাই শেষমেশ নাইডুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে? নাইডু আর যাই হোক, নিজের বিজনেসে কোনো রকম বাধা সহ্য করে না।
এমনকি একদিন নিজের গ্যাসের কারখানায় দাঁড়িয়ে একজন ওয়ার্কারকে স্মোক করতে দেখে সে সরাসরি কুপিয়ে তাকে আহত করে দিয়েছে, কারণ গ্যাসের কারখানায় স্মোক করাটা খুবই রিস্কি। এদিকে পেডানার লাইফে যখন সবকিছুই ঠিকঠাক চলছিল, ঠিক তখনই নেমে আসে এক ধস। সেদিন পেডানার ছোট ভাই চিন্নার স্কুলে সিনেমা দেখানোর প্রোগ্রাম ছিল। মাঠে বসে চিন্না সহ সমস্ত বাচ্চারা সিনেমা দেখছিল। ঠিক তখনই সেখানকার গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। 4 জন বাচ্চা মারা যায় ঘটনাস্থলেই, আর বাকিরা আহত হয়। চিন্নারও একটা হাত ভারী এক জিনিসের নিচে পড়ে কেটে যায়। মুহূর্তেই পুরো ইসাকাপাটনামে থমথমে পরিবেশ তৈরি হয়ে যায়। হাসপাতালের লোকজন, স্থানীয় লোকজন আর চক্রপাণির এনজিওর সবাই মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ শুরু করে। ভারতী তো এনজিওর পক্ষ থেকে দিনরাত এক করে কাজ করে যাচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো বিস্ফোরণটা ঘটালো কে? তবে কি পোথানা আর প্রতাপ নাইডুর বিরুদ্ধে লোক জড়ো করতে এই কাজ করিয়েছে, নাকি অন্য কেউ? আর এই ঘটনায় লোকজনের রিয়াকশনই বা কি হতে যাচ্ছে? পেডানা কি পারবে নিজের ভাইয়ের এই অবস্থার জন্য প্রতিশোধ নিতে? আর ভারতী বা কি পারবে নিজের বাবার কাজের বিরুদ্ধে এভাবে সরাসরি রুখে দাঁড়াতে? যাই হোক, গ্যাস বিস্ফোরণের এই ঘটনায় শহরের লোকজন বেশ ক্ষেপে যায় নাইডুর ওপরে, কারণ এই গ্যাসের বিজনেসটা মূলত নাইডুরই। তার ওপর দীর্ঘদিন যাবৎ এসব পাইপলাইনের কোনো সংস্কারও করা হয়নি। নাইডু নিজেই অবাক হয়ে যায়, এই কাজ কে করলো? তার বিরোধী এমন কোনো শত্রু ছিল না যে তাকে বিপদে ফেলতে এমন কাজ করার সাহস পায়। নাইডু এই বিষয়ে মিটিং করে কোট্টায়া, শেখর আর এমএলএ দিয়াকরমকে নিয়ে, কারণ এদেরকেই সে সবচেয়ে বেশি বিশ্বাস করে। পোথানা আর প্রতাপের এই কাজ করার কথা না, কারণ প্রতাপ আর যাই হোক এতদিন পরে সে সরাসরি এই কাজ করার সাহস করবে না, আর এতে তার কোনো লাভও নেই। বাকি থাকে থাঙ্গাভেলু আর চেন্নাপাটামের কথা। কমিশনের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়ায় তারা কিছুটা বিরক্ত নাইডুর প্রতি, কিন্তু তাদের বিজনেস তো সমুদ্রের সাথে রিলেটেড। এই কাজের পেছনে তাদেরও হাত থাকার কথা না। নাইডু ধারণা করে আড়াল থেকে কেউ একজন তার সাথে শত্রুতা করছে, যে কিনা তার চোখের সামনে আশেপাশেই আছে। আর যে এটা করুক, সে তো নাইডুরই পথে হাঁটছে, কারণ নাইডুও একসময় মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করেছিল। তার ক্ষমতা অর্জনের পেছনের মেইন হাতিয়ারই ছিল চিন্না রাওকে খুন করা। এখন ঠিক সেভাবেই কেউ নাইডুকে বিপদে ফেলে ওপরে উঠে আসতে চাইছে, কিন্তু কে? আপাতত এই ঘটনায় পাবলিক যাতে তাকে দোষারোপ না করে, সেই জন্য নাইডু অন্য একটা প্ল্যান করে। নিজের দলেরই কাউকে দিয়ে আত্মসমর্পণ করাবে সে, এই কাজ আমি করেছি বলে, যাতে অপরাধী ধরা পড়ে গেলে তাকে আর কেউ না ঘাটায়। কিন্তু পরিস্থিতি তার অনুকূলে আসে না। পেডানার ভাই এভাবে আহত হওয়ায় পেডানা গ্যাস কারখানার বাইরে আরও লোকজন জড়ো করে নাইডুর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। এদিকে ভারতী যখন এনজিওর হয়ে এসব আহত ছেলে মেয়েদের জন্য কাজ করছিল, তখন সবাই ভারতীকে দোষারোপ করছিল। তার বাবার কারণেই তো এমন দুর্ঘটনা ঘটেছে। তাই ভারতী সরাসরি মিডিয়াতে ঘোষণা দিয়ে দেয় সে তার বাবার কাজের সাথে জড়িত না। এনজিওতে কাজ সে নিজের ভালো লাগার জায়গা থেকেই করে। এই ব্যাপারটা নাইডু দেখে ফেলে। সে বুঝে যায় তার মেয়ে ভারতী তার বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু ভারতীকে আটকানোরই বা উপায় কি? ভারতী এবার পেডানার সাথে মিলে গ্যাস কারখানার সামনে গিয়ে প্রোটেস্ট শুরু করে। এদিকে নাইডুরই 2 জন লোক ভার্মার কাছে, মানে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক আচরণ শুরু করে। সন্দেহবশত ভার্মা তাদের গ্রেপ্তার করে থানায় এনে মারধর করলে প্ল্যান মাফিকই তারা কনফেস করে। ভার্মাকে জানায় নাইডুর প্রতি ক্ষোভ থেকেই তারা গ্যাস বিস্ফোরণের এই ঘটনা ঘটিয়েছে, যাতে করে লোকজন নাইডুর ওপরে ক্ষেপে যায়। অপরাধী ধরা পড়ে যাওয়ায় ভার্মা ধরে নেয় এই ঘটনার পেছনে নাইডুর কোনো হাত নেই। তাই পেডানা সহ প্রোটেস্টরত কয়েকজন লোককে সে থানায় ধরে নিয়ে আসে। এদিকে নাইডু শেখর আর সুরিকে পাঠিয়ে ভারতীকে একরকম টেনে হিস্ট্রি আন্দোলনের জায়গা থেকে নিয়ে আসে। শেখরের সাথে ভারতীর একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ছিল। বিশেষ করে শেখর মনে মনে ভারতীকে বিয়ে করতে চাইতো, তবে সে ভারতীকে ভালোবাসে তা কিন্তু না, বরং ভারতীকে বিয়ে করে তার বাবা নাইডুর এই ইসাকাপাটনাম সাম্রাজ্য দখল করাই তার উদ্দেশ্য। সুরি যখন সেখান থেকে ভারতীকে টেনে নিয়ে আসছিল, তখন রাগের মাথায় ভারতী সুরিকে থাপ্পড় মেরে বসে। এই কারণে সুরি রাগ করে চলে আসে। ভারতীও রেগেছিল। শেখর তখন তাকে বুঝিয়ে বলে নাইডুর কথা মতো না, বরং তার ভালোর জন্যই তাকে নিতে এসেছে সে, না হলে ভারতীকেও পুলিশ ধরে নিয়ে যেত। তো ভারতী নিজের পরবর্তী অ্যাকশন হিসেবে এনজিওর পক্ষ থেকে সরকারি উকিল ভাড়া করে পেডানা সহ বাকিদের জেল থেকে বের করে আনে। পেডানা আর আম্মাজি দুজনেই তখন বেশ শোকাহত। চিন্না পেডানার ভাই হলেও আম্মাজি আর পেডানার কাছে সে ছিল সন্তানের মতো। এখন সেই চিন্না নিজের একটা হাত হারিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। পেডানা ছিল জাগ্গুর এরিয়ার লোক, তাই শেখর জাগ্গুকে ডেকে বকাঝকা করে। তার এলাকায় বিস্ফোরণ, আন্দোলন এসব কি ঘটছে, সে কেন এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। জাগ্গু জানায় কে এই কাজ করেছে সে খুঁজে দেখার চেষ্টা করবে। শেখর তাকে দ্রুত সেটা খুঁজে বের করতে বলে।
এদিকে ভারতী সুরির সাথে দেখা করে ক্ষমা চায়, জানায় রাগের মাথায় সে থাপ্পড় দিয়ে ফেলেছে। সুরি তাকে বলে থাপ্পড়ের চেয়েও বড় সমস্যা হলো ভারতী নিজেই নিজেকে বিপদে ফেলছে। সে এটা চায় না, সে চায় ভারতী সেফ থাকুক। ভারতী জানায় বিয়ের পর সে এসব কাজ ছেড়ে দেবে। তো তাদের মধ্যে ঝামেলা আগের মতোই মিটমাট হয়ে যায়। ভারতী সুরিকে এতটাই ভালোবাসত যে তার জন্য সব ছাড়তে রাজি ছিল, কিন্তু তাদের সম্পর্কের কথাটা প্রকাশ করা যাবে না, কারণ সামান্য এক কর্মচারীর সাথে সম্পর্কে জড়িয়েছে জানতে পারলে নাইডু তাদের দুজনকেই মেরে ফেলবে। এদিকে প্রধানা নাইডুর বিরুদ্ধে যারা আছে তাদের এক করার চেষ্টা চালাচ্ছিল। তার বিরুদ্ধে কি করা যায় নাইডু সেটার প্ল্যান করে দিয়াকরম আর কোয়াট্টাকে সাথে নিয়ে। তাদের সে নিজের ছোটবেলার একটা ঘটনা বলে। সে যখন ছোট ছিল তখন একবার বাতাসে একটা প্রদীপ জ্বালাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। যে বাতাস তাকে প্রদীপের মতো ছোট্ট আগুন জ্বালাতে বাধা দিচ্ছিল সেই বাতাসকেই সে অন্যভাবে ব্যবহার করে। একটা কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয় সে। সেই আগুন বাতাসে এমনভাবে ফুলে ফেঁপে ওঠে যে আশেপাশে আরও কয়েকটা কুঁড়ে ঘরও পুড়ে যায়। এখন সেই একই কাজটা করার প্ল্যান করে। যে বাতাস অর্থাৎ শত্রুরা তার বিরুদ্ধে চাল চালার প্ল্যান করছে, এখন সে তাদেরকে নিজের কাজে ইউজ করবে। কিন্তু সেটা কিভাবে? নাইডু কোট্টাকে পাঠিয়ে দেয় প্রতাপের বাসায়, যাতে প্রতাপকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। কোট্টা যখন প্রতাপকে আনতে যায় তখন প্রতাপ প্রধানার সাথে বসে নাইডুর বিরুদ্ধেই চক্রান্ত করছিল। কোট্টাকে আসতে দেখে প্রধানা আর মোজেস লুকিয়ে পড়ে। যদিও প্রতাপের সামনে 2টা মদের গ্লাস রাখা দেখে কোট্টা ঠিকই বুঝে যায় সেখানে আরও কেউ ছিল। তো নাইডুর দাওয়াতে যেতে রাজি হয় প্রতাপ। কোট্টা তাকে নিয়ে রওনা দেয় নাইডুর বাড়ির উদ্দেশ্যে। সেই রাতে নাইডু, শেখর আর কোট্টা প্রতাপকে নিয়ে খেতে বসে, তাকে ফ্যামিলির মতো ফিল করানোর জন্য। এরপর নাইডু ভারতীকে ডেকে আনে প্রতাপকে খাবার সার্ভ করে দিতে। ভারতীর কিছু করা ছিল না, মুখ বুঝেই সে প্রতাপকে খাবার সার্ভ করে। প্রতাপের ক্যারেক্টার ছিল একেবারেই খারাপ। সে ভারতীর দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। ব্যাপারটাতে ভারতী খুব অস্বস্তি ফিল করছিল। নাইডু সেটা বুঝতে পেরেও চুপ থাকে। এরপর এক পর্যায়ে সে প্রতাপকে তার সাথে মিলে কাজ করার প্রস্তাব দেয়। শুধু তাই না, ভারতীকে প্রতাপের সাথে বিয়ে দিয়ে তাকে নিজের মেয়ের জামাই বানাতে চায়। নাইডু প্রতাপকে বলে ভারতীকে বিয়ে করলে পুরো ইসাকাপাটনামই তো তার, তাহলে বিরোধিতা করার প্রয়োজনটাই বা কি? যে প্ল্যান শেখরে ছিল সেটা এভাবে হাতছাড়া হতে দেখেও শেখরের কিছু করার ছিল না। ভারতীয় সেই মুহূর্তে একদম স্তব্ধ হয়ে যায় নিজের বাবার এমন প্রস্তাবে। একে তো প্রতাপ গুন্ডা মাফিয়া, তার উপর নাইডু ভারতীর ইচ্ছের কথাটাও জিজ্ঞেস করেনি। তাছাড়া প্রতাপ শুধু খারাপ লোকই না, বয়সও ভারতীর চেয়ে অনেক বড়। সেখানে কিছুটা দূরে সুরিও দাঁড়িয়েছিল। নিজেদের স্বপ্ন এভাবে ধূলিসাৎ হতে দেখেও নাইডুর বিরুদ্ধে শেখর, ভারতী বা সুরির কিছুই করার ছিল না, কারণ তারা জানতো নাইডু কতটা খারাপ লোক। নাইডুর প্রস্তাবে প্রতাপও অবাক হয়ে যায়। যদিও প্রস্তাবটা লোভনীয়, তবু সে কিছুটা সময় চায় ভাবার জন্য। তো প্রতাপ ফিরে যাওয়ার সময় নাইডু শেখর আর সুরিকে বলে তাকে এগিয়ে দিয়ে আসতে। প্রতাপ নিজের ড্রাইভারের সাথে একটা গাড়িতে, আর পেছনের গাড়িতে শেখর আর সুরি যাচ্ছিল। পথে একটা জায়গায় গেট আটকানো ছিল। প্রতাপের ড্রাইভার নেমে গেট খুলতে গেলে কেউ একজন তার ওপরে বোমা ছুঁড়ে মারে। তখন বিপদ বুঝতে পেরে শেখর আর সুরি এসে প্রতাপকে নিয়ে আবারও নাইডুর বাড়িতে ফিরে যায়। প্রতাপের এখানে আসার বিষয়টা একমাত্র দূর থেকে প্রধানেই দেখেছিল, তাই প্রতাপের সন্দেহ হয় নাইডুর সাথে দেখা করতে আসায় তাকে মারতে চাওয়ার এই কাজটা প্রধানারই। এই কারণে সে এবার ফিরে এসে নাইডুর কাছে ভারতীকে বিয়ে করার প্রস্তাবে রাজি হয়ে যায়। ভারতী এই বিয়েতে রাজি না, সেটা নাইডুকে জানালেও কোনো কাজ হয় না। নাইডু নিজের সিদ্ধান্তে অটল। তবে কি এবার ভারতীর সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যাবে? তো যাই হোক, ভারতীর বিয়ের প্রস্তুতি তোড়জোড় করে শুরু হয়ে যায়। প্রধানা এদিকে মোজেসকে নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কারণ এখন তার শত্রু আর একজন না, প্রতাপও গিয়ে যোগ দিয়েছে নাইডুর সাথে। ভারতীর বিয়ের দিন নাইডু আরও একটা কাজ করে। শেখর আর কোয়াট্টাকে পাঠিয়ে সেদিনই নতুন করে কর্পোরেটর নিয়োগ করে সে। আর এবারের তালিকা থেকে প্রধানার আন্ডারের সব লোককে সরিয়ে দেয়, যাতে প্রধানার আর কোনো শক্তি না থাকে তার বিরুদ্ধে লড়ার মতো। পেড্ডানার কর্পোরেটর হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চিন্নাকে নিয়ে ব্যস্ত থাকায় সে আর এসব দিকে মনোযোগী দিতে পারেনি। আম্মাজির বাবা পেড্ডানাকে পছন্দ করতো না, কারণ আম্মাজি পেড্ডানাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। তার উপর ঘরের দিকে নজর না দিয়ে পেড্ডানা মেতে থাকতো সমাজসেবার কাজে। নিজের স্ত্রীকে নিয়ে পেড্ডানা সুখী ছিল, কিন্তু এখন চিন্নার অসুস্থতা আর শ্বশুরের মিন কথাবার্তায় তার মন খুব খারাপ। এর মধ্যে আবার নতুন করে কর্পোরেটর নিয়োগ দেওয়া হয়েছে, সেখানেও তার নাম নেই। তার পরিবর্তে শেখরের প্রতি লয়াল সেই যাজ্ঞকেই আবার কর্পোরেটর নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ভারতী খুব প্যারার মধ্যে ছিল। শত কষ্ট হলেও সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে, কারণ বর্তমানে নাইডুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি তার নেই। তবে বিয়ে হয়ে যাওয়ার আগে সে চক্রপাণিকে ডেকে নিয়ে
এনজিওর জন্য কয়েকটা চেক লিখে দেয়, যাতে কোনো প্রয়োজনে সেগুলো এনজিওতে কাজে লাগানো যায়। সে শেখরকেও নির্দেশ দেয় এনজিওটা ঠিকঠাকভাবে দেখে রাখতে। শেখর আর ভারতী দুজনেরই স্বপ্ন নষ্ট হয়ে গেছে। যদিও শেখর ভারতীর সুরিকে পছন্দ করার বিষয়ে কিছুই জানতো না। তো প্রতাপের সাথে ভারতীর বিয়ে হয়ে যায়। অন্যদিকে নাইডু ভার্মাকে পোথানার লোকেশন শেয়ার করে তাকে ধরিয়ে দেয়, যে কারণে বন্দরে থাকা পোথানার প্রতি লয়াল লোকেরা কাজ করা বন্ধ করে দেয়। বিয়ের রাতে যখন নাইডু তাদের জন্য বিয়ের খাবার পাঠায়, তখন তারা সেটা খেতে রাজি হয় না। নাইডু বুঝে যায় লোকজন তার ওপর ক্ষেপে আছে, এই কারণে সে মোজেসকে ডেকে পাঠায়। তাকে জানায় প্রতাপের ওপর বোমার হামলা সে নিজেই করিয়েছিল। এই ব্যাপারটা এখন শুধু সে নিজে, কোট্টা আর মোজেস জানে। তাই মোজেস যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তাকেও মেরে ফেলা হবে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নাইডু সবই করতে পারে। মোজেসকে সে বলে শ্রমিকদের রাজি করিয়ে যাতে কাজে ফিরিয়ে আনে। ভয় পেয়ে মোজেস তাতেই রাজি হয়ে যায়। এদিকে জাগ্গু আবারও কর্পোরেটর পদ জিতে যাওয়ায় সেদিন রাতে নিজের লোকদের পাঠায় পেডানার বাড়িতে। তারা এসে পেডানার বাড়ির সামনে মাতলামি শুরু করে। চিল্লিয়ে চিল্লিয়ে টিস করতে থাকে পেডানাকে। পেডানা রেগে মেগে বের হতে যাচ্ছিল তাদের মারতে, কিন্তু আম্মাজি নিজের কসম দিয়ে তাকে আটকে দেয়। সে পেডানাকে বলে এখন যদি সে বাইরে বের হয় তাহলে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে। কি আর করার, পেডানা দাঁতে দাঁত চেপে কোনো রকমে জাগ্গুর লোকেদের এসব কথাবার্তা হজম করে নেয়। এদিকে ভারতীর বিয়ে হয়ে যাওয়ায় সুরি অনেক কষ্ট পাচ্ছিল। তাদের সম্পর্কের বিষয়ে আরও একজন জানত, সে হচ্ছে সুরির ভাই রাজু। এই রাজুও মূলত নাইডুর জন্যই কাজ করে। তো রাজু সুরিকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে যায়, কারণ এসব দেখলে সে আরও কষ্ট পাবে। কিন্তু সুরি কিছুতেই ভারতীর কথা ভুলতে পারছিল না, বারবার তার কথাই বলছিল। এই কারণে রাজু সুরিকে নিয়ে যায় পতিতালয়ে, যাতে অন্য মেয়ের সঙ্গ পেয়ে অন্তত সুরি নিজের দুঃখটা ভুলতে পারে। কিন্তু ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কি আর এতে দূর হয়? সুরি পতিতালয় থেকে বেরিয়ে আসে। একটা বন্দুক লোড করে সে রাজুকে নিয়ে ভারতীর বাড়ির দিকে যেতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে নাইডুর ওপর। সে নাইডুকে খুন করার উদ্দেশ্যেই রওনা দেয়। এদিকে প্রতাপ তখন রুমেই ছিল। ভারতী যখন রুমে আসে তখন প্রতাপ তাকে রেপ করে। প্রতাপ খুবই বাজে এক লোক। একটা মেয়েতে তার হয় না, সে ভারতীকে সরাসরি নোংরাভাবে বলে দেয় একটা মেয়ের সাথে সে দুবার শয় না। ভারতী নাইডুর মেয়ে, এই কারণে বড় জোর আর দুই একবার তার সাথে থাকবে সে। রেপ হওয়ার পরে এমন কথাবার্তায় ভারতী পুরো বিধ্বস্ত হয়ে যায়। কি হতে যাচ্ছে এই সম্পর্কের পরিণতি? আর সুরি কি এবার খুন করবে নাইডুকে? তো যাই হোক, সুরি নাইডুকে মারার জন্য এলেও ঘটে যায় ভিন্ন আরেকটা ঘটনা। রাগে হতাশায় ভারতী প্রতাপ কিছু বুঝে ওঠার আগেই তাকে একটা ছুরি দিয়ে খুন করে ফেলে। সুরি আর রাজু যখন নাইডুকে খুন করার জন্য পৌঁছায় তখন অলরেডি প্রতাপ খুন হওয়ায় পুরো বাড়িতে হট্টগোল লেগে গেছে। নাইডু এসে ভারতীকে জিজ্ঞাসা করে সে কেন খুন করলো। সেখানে কোট্টা, শেখর, সুরি আর রাজু এসেছিল। ভারতী জানায় সে রাগ থেকে খুন করেছে, ঠিক যেভাবে খুন নাইডু করে সেভাবেই। খুন করা তো সে নাইডুর কাছেই শিখেছে। এই কথা শুনে নাইডু রেগে যায়। প্রতাপ মারা যাওয়ায় তার কোনো সমস্যা নেই। সমস্যা হলো প্রতাপ মারা গেছে তার মেয়ের জামাই হওয়ার পর তার বাড়িতেই। এই খবর প্রচার হলে লোকজন ভাববে তার ক্ষমতা কমে গেছে। তার ওপর ভারতী যে খুন করেছে সেটা প্রকাশ করা চলবে না, দায়ভার দিতে হবে অন্য কারো ওপর। ভারতীর এমন কাজে নাইডু খুব রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে যায়, কিন্তু নাইডুর হাত ধরে ফেলে সুরি। সে জানায় প্রতাপের খুনের দায়ভার সে নিজেই নেবে। হয়ও তাই, ভারতীর পরিবর্তে প্রতাপকে খুনের দায়ে জেলে যায় সুরি। পোথানাও তখন একই জেলে ছিল। জেলের মধ্যে সুরিকে নিজের টিমে নিতে আসে পোথানা। জানায় সে নিজের সমর্থনে লোক জড়ো করছে। সুরি যদি তাকে সঙ্গ দেয় তাহলে তাদের দল আরও শক্তিশালী হবে। কিন্তু সুরি পোথানার প্রস্তাবে রাজি হয় না। এদিকে নিজের হাতে একটা খুন করার পর ভারতী একেবারে বদলে যায়। সে নিজে থেকে নতুন আরেকটা চাল চালতে শুরু করে। চক্রপাণির এনজিওর জায়গা নিয়ে একটা মামলা চলছিল 10 বছর যাবৎ। ভারতী শেখরকে ডেকে নিয়ে জানায় এতদিন জনসেবার জন্য সে এনজিওর কাজ করেনি, এর পেছনে তার নিজের একটা উদ্দেশ্য আছে। সে শেখরকে বলে এনজিওর মামলায় যাতে চক্রপাণিকে হারিয়ে দেয়। শেখর আসলেও তাই করে। আর বিপদে পড়ে চক্রপাণি ভারতীর কাছে আসে। প্রথমে ভারতীর হাজব্যান্ড মারা যাওয়ায় সে শোক প্রকাশ করে। এরপর জানায় নিজের বিপদের কথা। ভারতী চক্রপাণিকে জানায় সে তাকে হেল্প করবে, কিন্তু এর বিনিময়ে চক্রপাণিকে তার এনজিওর নাম চেঞ্জ করে ভারতীর মায়ের নামে রাখতে হবে। সমাজ সেবা করা ভারতীর মুখে হঠাৎ এমন স্বার্থের কথা শুনে চক্রপাণি অবাক হয়ে যায়। তবে এনজিও বাঁচানোর জন্য ভারতীর প্রস্তাবে রাজি হওয়া ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। চক্রপাণি রাজি হওয়ার পর ভারতী শেখরকে পাঠায় লিগালি এনজিওর নাম চেঞ্জ করার জন্য। এদিকে প্রতাপ এভাবে খুন হওয়ায় পরদিন শোক পালন করা হয়। সেদিনের মতো সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তো নাইডুর বাড়িতে ছিল প্রতাপের এই মৃত্যুর শোক সভা।
শহরের প্রায় সব লোক সেখানে উপস্থিত। ঠিক তখনই নাইডু একটা প্ল্যান করে দিয়াকরম আর পুলিশ কমিশনারকে নিয়ে। থাঙ্গাভেলু আর চেন্নাপটমের যে অবৈধ চোরাচালান বন্দরে আসার কথা, সেটা এই শোকসভার দিনই আনার প্ল্যান করেছে। শোকসভার প্রোটেকশনের জন্য ভার্মাসহ থানার সমস্ত পুলিশকে আনা হবে, আর এই সুযোগে বন্দরে সমস্ত চোরাচালানের জিনিস জাহাজ থেকে নামানো হবে। আসলেও তাই করা হয়। ভার্মা বুঝতে পারে ভেতরে ভেতরে কিছু একটা চলছে, কিন্তু নিজের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা মেনে নেওয়া ছাড়া তার আর উপায় ছিল না। এই কারণে সে শোকসভাতেই পাহারায় থেকে যায়। শোকসভা আর বন্দরে চোরাচালানের পণ্য নামানো দুইটা কাজই নির্বিঘ্নে শেষ হয়ে যায়। এরপরে কোট্টায়া জেলে যায় সুরির সাথে দেখা করতে। আসলে সেদিন রাতে নাইডু ভারতীর গায়ে হাত তুলতে গেলে সুরি যখন সাহস করে নাইডুর হাত আটকে দিয়েছিল, তখনই কোট্টায়া বুঝে গিয়েছিল সুরি ভারতীকে পছন্দ করে। কিন্তু এই ভালোবাসাটা শুধুই সুরির তরফ থেকে নাকি ভারতীয় সুরিকে পছন্দ করে সেটা সে বুঝতে পারেনি। তাই সে ভালো মানুষ সেজে সুরির সাথে দেখা করতে এসেছে জেলে। ভুলিয়ে ভালিয়ে সুরির কাছ থেকে সে সুরি আর ভারতীর সম্পর্কের কথা জেনে নেয়। এরপর বিশ্বস্ত কুকুরের মতো গিয়ে ব্যাপারটা জানিয়ে দেয় নাইডুকে। আসলে কোট্টায়া নাইডুর প্রতি এতটাই বিশ্বস্ত যে নাইডুর তুলনায় সে নিজের ছেলেকেও তুচ্ছ চোখে দেখে। তো সুরি আর ভারতীর সম্পর্কের কথা শুনে নাইডু রেগে যায়। জেলে খাবার দেওয়ার নাম করে সে লোক পাঠায় সুরিকে মারতে। ৩-৪ জন লোক খাবারের বাটিতে করে চাকু নিয়ে জেলে ঢোকে। সুরি কোনো রকমে তাদের প্রতিহত করলেও একজন তার পেটে চাকু বসিয়ে দেয়। আহত অবস্থায় কোনো রকমে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সবাই আবারও এসে তাকে ধরে ফেলে খুন করার জন্য। ঠিক এমন সময় প্রধানা এসে নিজের লোকেদের দিয়ে লোকগুলোকে মেরে তাড়িয়ে দেয়, আর সুরি এই যাত্রায় বেঁচে যায়। ভারতী তখন এনজিওতে গিয়েছিল কাজে। সুরির ওপর আক্রমণের কথা শুনে রাজু রেগেমেগে ভারতীর কাছে যায়। ভারতী রাজুকে জানায় যা হয়েছে তা সম্পূর্ণটাই সুরির দোষ। সে কেন কোট্টাকে সম্পর্কের ব্যাপারে জানাতে গেল। এরপর ভারতী নিজে জেলে যায় সুরির সাথে দেখা করতে। তার সাথে মিলে সে নতুন একটা প্ল্যান করে। সে সুরিকে বলে নাইডুকে সরাসরি খুন করা সম্ভব না, তার বিরুদ্ধে এমন একটা শক্তি গড়ে তুলতে হবে যাতে সে বুঝতে পারে তার ক্ষমতাও ঝুঁকিতে পড়তে পারে। তো ভারতী সুরিকে বলে প্রধানার সাথে যোগ দিতে, আর প্রধানার লোকের সাহায্যে রাজুর মাধ্যমে অটো স্টেশন থেকে নাইডুর লোকের পরিবর্তে চাঁদা তুলতে। রাজু তখন সেই কথা মতো অটো স্টেশনে যায় চাঁদা তুলতে। সবাই চাঁদা দিলেও পেড্ডানা চাঁদা দিচ্ছিল না। সে জানায় চাঁদা দিতে আরও 2 দিন সময় বাকি আছে, সে পরে দেবে। পেড্ডানা আসলে নিজের লাইফ নিয়ে ভীষণ রেগেছিল। তো চাঁদা না দেওয়ায় রাজু আর পেড্ডানার মধ্যে মারামারি লেগে যায়। এক পর্যায়ে পেড্ডানা রাজুকে ধাক্কা মেরে পেট্রোলের ওপর ফেলে দেয়, তার গায়ে আগুন লাগিয়ে দেয়। আর এর সাথেই ভারতীর একটা সাপোর্টও শেষ হয়ে যায়। তবে কি এবার রাজু মারা যাবে? পেড্ডানাকে কি এবার তবে জেলে যেতে হবে? তো যাই হোক, আম্মাজি যেখানে পেড্ডানাকে লড়াই করতে পর্যন্ত মানা করেছে, সেখানে পেড্ডানা একজনের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় আম্মাজি পেড্ডানার ওপরে খুবই রেগে যায়। তবে পেড্ডানা যেন একেবারে পাথরের মূর্তির মতো চুপ হয়ে গেছে, কোনো কিছুতেই তার আর কিছু আসা যায় না। এদিকে এনজিওর নাম চেঞ্জ করায় চক্রপাণির খুব মন খারাপ ছিল। সে তো এই এনজিও খুলেছিল নিজের স্ত্রীর নামে। ভারতী এখন এনজিওর অফিসেই বসে, তাই চক্রপাণি তার কাছে গিয়ে অনুরোধ করে ভারতী যাতে অন্তত এনজিওর নামটা চেঞ্জ না করে। ভারতী তখন চক্রপাণিকে বলে সে এনজিওর মাধ্যমে লোকের সেবা করে জনসেবার উদ্দেশ্যে না, বরং নিজের স্বার্থে। নিজের স্বার্থে আঘাত লাগলে সে কাউকেই ছাড় দেবে না। বিশেষ করে প্রতাপ যখন তার রাস্তায় এসে দাঁড়িয়েছিল, সে প্রতাপকেও খুন করেছে। এরপর থেকে সে আরও চেঞ্জ হয়ে গেছে। তাই বেটার হবে যদি চক্রপাণি কোনো রকম দ্বিমত না করে তার সাথে থেকেই এনজিও পরিচালনা করে। একে তো ভারতী নাইডুর মেয়ে, তার ওপর ভারতীর নিজেরই এমন ভয়ানক রূপ দেখে চক্রপাণি ভয় পেয়ে যায়, আর অনেকটা বাধ্য হয়েই ভারতীর সাথে কাজ করতে রাজি হয়। এদিকে রাজু তখনও বেঁচেই ছিল, যদিও তার শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে। লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেছে। ভারতী নিজে খেয়াল রাখছিল রাজুর দিকে। পুলিশ অটো স্টেশনে গিয়ে কি ঘটেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও কেউ কিছুই বলেনি। পেড্ডানার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি। একে তো রাজু নাইডুর বিপক্ষে কাজ করতে গিয়েছিল, তার ওপর সবাই পেড্ডানাকে পছন্দ করত, তাই তার বিরুদ্ধে কেউ বয়ান দেয়নি। এই কারণে ভার্মা নিজে হাসপাতালে যায় রাজুর বয়ান নিতে। তখনও রাজুর জ্ঞান ফেরেনি, আদৌ ফিরবে কিনা সেটাও সন্দেহ। ভারতী চাইছিল না রাজু বয়ান দিক, তাই সে ভার্মাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ভার্মা তখন একজন কনস্টেবল নিয়োগ করে যায়, যাতে রাজুর জ্ঞান ফিরলে তাকে খবর দেওয়া হয়। এদিকে মোজেস বেনামে বারবার থানায় কল দিচ্ছিল নাইডুর বিরুদ্ধে অভিযোগ করার জন্য, কারণ সামনাসামনি অভিযোগ করার সাহস তার নেই। নিজের লিডার প্রধানা জেলে থাকায় সে যেন নাইডুর সাথে একাই অতল সমুদ্রে পড়ে গেছে। পরে ভার্মা যখন জানতে পারে তার সাথে কথা বলার জন্য বারবার কেউ কল করছিল, তখন সে টেলিফোন নাম্বারটা ট্রেস করে।
জানতে পারে কলটা এসেছে বন্দরঘাট থেকে। তাই কে কল দিয়েছে সেটা জানতে সে সেখানে যেতে থাকে। এদিকে মোজেস যে তার বিরুদ্ধে কাজ করছে এটা নাইডু জানতে পেরে যায়। এই কারণে মোজেসকে ধরে সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে মেরে পানিতে ফেলে দেয় সে। ভার্মা বন্দরের টেলিফোনের কাছে এসেও জানতে পারে না আসলে কে কল করেছিল, কারণ এখান থেকে রোজ অনেকেই কল করে। তবে বন্দরঘাট থেকে অনেকগুলো ট্রাক বেরিয়ে যেতে দেখে তার সন্দেহ হয় ট্রাকগুলো আসলে সেই চোরাচালানের মালের ফার্স্ট ডেলিভারি ছিল। মোজেসের ঝামেলা তো এভাবে শেষ হয়ে যায়। এদিকে নাইডু জানতে পারে তার বিরুদ্ধে রাজু চাঁদা তুলতে যাওয়ায় পেডানা নামের একজন তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। একে তো এখানে কেউ কারো প্রতি বিশ্বস্ত না, তার ওপর পেছনে বড় কারো ব্যাকআপ না থাকলে কেউ সাহস দেখিয়ে কিছু করতেও চায় না। সেখানে পেডানা কারো সাপোর্ট ছাড়াই একজনের গায়ে এভাবে আগুন দিয়েছে দেখে নাইডু রীতিমতো ইমপ্রেসড হয়। সে কোট্টাকে সাথে নিয়ে পেডানার বাড়িতে যায়। ড্রাইভারকে সেখানে রেখে পেডানাকে দিয়ে গাড়ি চালিয়ে অটো স্টেশনে এসে বসে। এরপর পেডানাকে সাহস দেয় সে, বলে মনের ভয়ই হচ্ছে আসল ভয়, সেই ভয়কে জয় করতে পারলেই কেবল জীবনে কিছু করা সম্ভব। নাইডু পেডানার মধ্যে নিজের অল্প বয়সের ছায়া দেখতে পায়। সে পেডানাকে বলে তাকে আর অটো চালাতে হবে না, বরং এখন থেকে সেই এই এরিয়ার কর্পোরেটর। নাইডুর থেকে সাহস পেয়ে ঝিমিয়ে পড়া পেডানা আবারও যেন জেগে ওঠে। সে লোকজন নিয়ে হাসপাতালে যায় রাজুকে খুন করতে, কারণ রাজু বেঁচে থাকলে তার বিরুদ্ধে বয়ান দেবে, যাতে করে তার জেলও হয়ে যেতে পারে। কিন্তু ভারতী ততক্ষণে নিজের লোকজন দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা খাইয়ে রাজুকে সরিয়ে নিয়েছে। এরপর রাজুকে দিয়ে বয়ান দেওয়ায় যে প্রতাপকে সেই খুন করেছে। রাজু তো অলরেডি মৃত্যুমুখী, বেঁচেও থাকতে পারে আবার মারাও যেতে পারে। তাই তাকে দিয়ে প্রতাপের মৃত্যুর দায় স্বীকার করিয়ে নিয়ে ভারতী সুরিকে বের করে আনার প্ল্যান করে। তো ভারতী রেকর্ড করা রাজুর বয়ানসহ উকিলকে নিয়ে থানায় যায়। এরপর নিজে স্টেটমেন্ট দেয় যে সেদিন রাতে সে ভয় পেয়ে গিয়েছিল, তাই রাজু প্রতাপকে মারলেও সে ভেবেছিল সুরি মেরেছে। রাজুর স্বীকারোক্তি অনুযায়ী সুরিকে ছেড়ে দেওয়া হয়। আর ঠিক হয় রাজু সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে ট্রিটমেন্ট দিয়ে এরপর প্রতাপ হত্যার দায়ে কাস্টাডিতে আনা হবে। জেল থেকে ছাড়া পেয়ে সুরি সোজা যায় পেডানার বাড়িতে। সে পেডানার অটো ভাঙচুর করে তাতে আগুন লাগাতে যায়, কারণ পেডানাই তো রাজুকে মেরেছে। আম্মাজি সুরিকে থামানোর চেষ্টা করেও পারছিল না। এরপরে পেডানা এসে সুরিকে থামায়। পেডানার সাথে পেরে না উঠে সুরি সেখান থেকে চলে যায়। এমন সিচুয়েশন বারবার তৈরি হওয়ায় আর পেডানা কথা না শুনে ঝামেলা জড়ানোর কারণে আম্মাজি পেডানাকে রেখে নিজের বাবার বাড়িতে চলে যায়। এদিকে সুরির এমন কাজে ভারতী সুরির ওপর রেগে যায়। সে সুরিকে বুঝিয়ে বলে পেডানার বিরুদ্ধে নাইডুর বিরুদ্ধে লড়তে হলে বুদ্ধি করে লড়তে হবে, গায়ের জোরে কখনই পেরে ওঠা সম্ভব না। তাই সুরি যাতে নিজে থেকে কিছু না করে ভারতীর কথা মতোই কাজ করে। এদিকে শেখর আর কোট্টায়ের সাথে খেতে বসে নাইডু শেখরকে নির্দেশ দেয় পেডানাকে তার এরিয়ার কর্পোরেটর নিয়োগ দিতে। এটা বলে নাইডু চলে গেলে শেখর কোট্টায়াকে বলে পেডানার এরিয়ার কর্পোরেটর জাগ্গু তো তাদের প্রতি লয়াল, তাকে বাদ দিয়ে পেডানাকে এভাবে নিয়োগ দেওয়া উচিত হবে না। কিন্তু কোট্টায়া তো চলে নাইডুর কথায়। সে নাইডুকে সমর্থন করে পেডানাকেই কর্পোরেটর নিয়োগ দিতে বলে। পাশাপাশি শেখরকেও কিছু অপমানজনক কথাবার্তা বলে। এই কারণে শেখর মনে মনে বেশ রেগে যায়। বাবার নাইডুর প্রতি এমন অন্ধভক্তি সে আর সহ্য করতে পারে না। সে বুঝে যায় বাবা বেঁচে থাকা পর্যন্ত সে নিজের সিদ্ধান্তে কিছুই করতে পারবে না। সেদিন রাতে কোট্টায়া আর নাইডু নিজেদের বিজনেসের সাকসেস হওয়ার সেলিব্রেশন করতে ড্রিঙ্ক করে। এরপর রাতে কোট্টায়া যখন গিয়ে বিছানায় ঘুমায় তখন শেখর গিয়ে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। ক্ষমতার লোভে, নিজের স্বাধীন সিদ্ধান্ত নেয়ার লোভে শেখর নিজের বাবাকেই খুন করে। আসলে শেখরের এই বাবাকে খুন করার পেছনেও ভারতীর হাত আছে। সে শেখরকে বুঝিয়ে বলেছিল তার বাবা যতদিন বেঁচে আছে ততদিন সে ওপরে উঠতে পারবে না, তাই যাতে সে তার বাবাকে খুন করে। ভারতী শেখরকে এটাও বলে যে সে তার সাথে থাকবে। আসলে ভারতী শেখরকে ইউজ করার জন্য তার সাথে প্রিটেন্ড করছিল যে সে তাকে বিয়ে করবে। শেখরও ভেবেছিল ভারতীকে বিয়ে করলে সে ইসাকা পাটনামের লিডার হতে পারবে। এই কারণেই ভারতীর কথায় সে নিজের বাবাকে খুন করে। তো যাই হোক, শেখর কোট্টায়াকে খুন করলেও সেটা যে খুন ছিল তা কেউই জানতে পারে না। সবাই ভাবে বয়স্ক মানুষ ড্রিঙ্ক করে শুয়েছিল, তাই হয়তো ঘুমের মধ্যেই মরে গেছে। কোট্টার মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় নাইডু। সে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকেই হারিয়ে ফেলে। তবে কোট্টার প্রতি যে ভালোবাসা ছিল সেদিক থেকে নাইডু শেখরকেও নিজের আপন ভাবত। তাই কোট্টায়াকে চিতায় তোলার আগেই নাইডু শেখরকে গিয়ে বলে এবারের নির্বাচনে সে শেখরকে মেয়র বানাবে আর এর পরের নির্বাচনে এমএলএ। তবে শর্ত একটাই, শেখর যাই করুক কোনো মেয়ে মানুষের সাথে বিজনেস বা চুক্তি করতে পারবে না, কারণ সে নিজে আর কোট্টাও এই একই নিয়ম মেনে চলত। শেখর নাইডুর এই কথায় নাইডুর অনুগত হয়ে ওঠে। তার যা প্রত্যাশা ছিল নাইডু এর চেয়েও বেশি অফার করেছে। মনে মনে তার আফসোস হয়
আরও আগে কেন সে নিজের বাবাকে মারল না। তো তাদের এই কথোপকথন দূর থেকে শুনে ফেলে ভারতী। সে বুঝে যায় নিজের টিম থেকে সে শেখরকে হারিয়ে ফেলেছে। ব্যাপারটা আরও কনফার্ম হয় যখন শেখর কোর্টটার চিতার সামনে দাঁড়িয়ে ভারতীকে বলে সে তো মেয়ে মানুষ, শেখর বাইরে বিজনেস করবে আর ভারতী বাসায় রানীর মতো বসে বসে খাবে। তো শেখরকে নিজের টিম থেকে হারিয়ে ফেললেও ভারতী থেমে থাকেনি। এদিকে কোর্টটা মারা যাওয়ায় সুরি আর রাজু দল ছেড়ে চলে যাওয়ায় পাশাপাশি শেখরও রাজনীতিতে জড়ানোয় দিওয়াকরম নাইডুকে বলে তার কমিশন বাড়িয়ে দিতে, কারণ দিওয়াকরমই নাইডুর সমস্ত চোরাচালানের কাজ দেখাশোনা করত। কিন্তু নাইডু তাতে রাজি হয় না। দিওয়াকরমকে সে বলে একমাত্র কাজে ইমপ্রুভমেন্ট দেখাতে পারলেই তার কমিশন বাড়িয়ে দেওয়া হবে। বন্দরে থাঙ্গাভেলু আর চেন্নাপাটামের অধিকাংশ মালই তখনও পড়েছিল, যেগুলো ট্রান্সপোর্ট করা প্রয়োজন। নাইডু দিওয়াকরমের সাথে প্ল্যান করে পরদিন সেগুলো ট্রাকে করে পাঠিয়ে দেওয়ার। 3টা রাস্তায় আলাদা আলাদাভাবে ট্রাকগুলো পাঠানো হবে। এই প্ল্যানিং করার সময় দিওয়াকরমের পাশাপাশি নাইডুর সাথে ধর্মাও ছিল। এই ধর্ম সবসময় নাইডুর সাথে সাথে থাকে ফরমাইশ খাটার জন্য। তো এরপর দিওয়াকরম যখন নিজের অফিসে বসেছিল তখন সুরি তার কাছে যায়, গিয়ে জানায় সে রাস্তায় নিজের কিছু ট্রাক ছাড়বে। দিওয়াকরম চাইলে অবৈধ চোরাচালান তার ট্রাকেও করতে পারে, তাতে নাইডুর মাল পাঠানো হবে নাকি অন্য কারো তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু দিওয়াকরম সুরির প্রস্তাবে রাজি হয় না। উল্টো সে সুরিকে নাইডুর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। ব্যর্থ হয়ে সুরি সেখান থেকে চলে আসে। এদিকে পরদিন 3টা ট্রাকই পুলিশের হাতে ধরা পড়ে যায়। এখন কথা হচ্ছে খবরটা পুলিশে জানালো কে। নাইডুর সন্দেহ হয় কমিশন বাড়িয়ে না দেওয়ায় হয়তো দিওয়াকরমই পুলিশকে জানিয়েছে। এই কারণে দিওয়াকরমকে নিয়ে সে সমুদ্রে যায় জিজ্ঞাসাবাদ করতে। সাথে ধর্মাও ছিল। তার প্ল্যান হচ্ছে খুন করে ফেলার ভয় দেখিয়ে সত্যিটা বের করে নেওয়া। তবে দিওয়াকরম জানায় সে পুলিশে খবর দেয়নি। গত 10 বছর যাবৎ সে নাইডুর হয়ে কাজ করছে। এখন শুধু কমিশন বাড়িয়ে না দেওয়ার কারণে ধোকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। দিওয়াকরম নাইডুকে আরও বলে নাইডু তো শুধু টাকা ছড়ায়, নিজে থেকে কোনো কাজই করে না। সেসব কাজ যে কি কষ্টের তা শুধু দিওয়াকরমের মতো যারা করে তারাই জানে। এখন নাইডু যদি এভাবে নিজের বিশ্বস্ত লোকদের কি অবিশ্বাস করতে শুরু করে তাহলে তার পরিণামে শুধু ধসই নামবে। নিজের ধস নামার কথা শুনে নাইডু রেগে যায় আর ছুরি বসিয়ে দেয় দিওয়াকরমের পেটে। ধর্মাকে সে নির্দেশ দেয় আধা ঘন্টা অপেক্ষা করতে। আধা ঘন্টা পর যদি দিওয়াকরম বেঁচে থাকে তবেই যাতে তাকে হাসপাতালে না হয়, না হলে সমুদ্রে ফেলে দিওয়াকরমকে মাছের খাবার বানানো হবে। এটাই তার শাস্তি। এই ব্যাপারটা দেখে ধর্মা খুব ভয় পেয়ে যায়। ভারতী তাকে দিয়ে যেসব কাজ করিয়েছে সেসব বিষয় সে কনফেস করে ফেলে, কারণ সে বুঝে গেছে ন্যূনতম অপরাধেও নাইডু নিজের কাছের লোকদেরকেই ছাড় দেয় না। আর তার ধোকা দেওয়ার কথা যদি নাইডু নিজে থেকে জানতে পারে তবে তাকে কিছুতেই ছাড়বে না। ধর্মা নাইডুকে জানায় ট্রাকের ইনফরমেশন সেই পুলিশকে দিয়েছে। শুধু তাই না, এর আগে সেই গ্যাস বিস্ফোরণও সে নিজেই করেছিল টাকা খেয়ে। আর এই পুরো কাজটা সে করেছে ভারতীর কথায়। ভারতী এসব করিয়েছে শুনে নাইডু পুরো স্তব্ধ হয়ে যায়। সমুদ্রের ধারে একা একাই দাঁড়িয়ে এসে ভাবতে থাকে ভারতী যে এসব করিয়েছে সেটা হজম করতে তার সময় লাগছিল। এদিকে নাইডু পেড্ডানাকে কথা দিয়েছিল কর্পোরেটর বানানোর। পেড্ডানা শ্বশুরবাড়িতে যায় চিন্নাকে নিয়ে আম্মাজিকে আনতে। এই সুখবরটা দিলে আম্মাজি খুশি মনে আবার পেড্ডানার সাথে ফিরে আসে। পেড্ডানা, আম্মাজি আর চিন্না সুন্দর পোশাক পরে সেখানে যায় যেখানে কর্পোরেটর লিস্ট ঘোষণা দেওয়া হবে। কিন্তু শেখর পুরো লিস্টের নাম শেষ করলেও এবারও সেখানে পেড্ডানার নাম ছিল না। পেড্ডানা খুব ক্ষেপে যায় এটা দেখে। আসলে নাইডু বলা সত্ত্বেও শেখর ইচ্ছাকৃতভাবেই পেড্ডানার নামটা লিস্টে লেখেনি। মনের কষ্টে অপমানিত হয়ে পেড্ডানা সেখান থেকে ফিরে আসে। আম্মাজি আর চিন্না বাড়ি চলে গেলেও সে মদের দোকানে বসে ড্রিঙ্ক করছিল। আর ততক্ষণে পেড্ডানার জীবনে ঘটে যায় সবচেয়ে বড় দুর্ঘটনা। ভারতী পেড্ডানার রাগের বিষয় জানত, তাই রাজুকে মারার প্রতিশোধ নিতে আর পেড্ডানাকে নাইডুর বিরুদ্ধে খেপিয়ে দিতে সে এক ফন্দি আটে। সে সুরিকে পাঠায় পেড্ডানার বাড়িতে। সুরি আম্মাজিকে বাড়ির ভেতরে আটকে রেখে বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর চিন্নার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে আম্মাজি তো ঠিকই বেঁচে যায়, কিন্তু চিন্না মারা যায়। পেড্ডানা যখন বাড়িতে ফিরে এই দৃশ্য দেখে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে পুরো স্তব্ধ হয়ে যায়। দুঃখে ভারাক্রান্ত আম্মাজি নিজের ছেলের মতো চিন্নাকে হারিয়ে প্রতিশোধ নিতে মত্ত হয়। সে পেড্ডানাকে নিজের কসম দিয়ে বলে চিন্নার হত্যার প্রতিশোধ নিতে। পেড্ডানা ভাবে নাইডুর লোক এসে চিন্নাকে মেরেছে আর তাকেও কর্পোরেটর পদ দেওয়া হয়নি, তার মানে এটা নাইডুরই চাল। তাই বন্দরে নাইডু যখন একা দাঁড়িয়েছিল পেড্ডানা সেখানে গিয়ে নাইডুকে অ্যাটাক করে। দুজনের প্রচণ্ড ধস্তাধস্তিতে নাইডু মারা যায়। পাশে আরও একটা পুড়ে যাওয়া ডেড বডি পায় পুলিশ। ডেড বডির হাতে ব্রেসলেট দেখে আম্মাজি কনফার্ম করে ডেড বডিটা পেড্ডানারই। পেড্ডানা আর চিন্নাকে হারিয়ে আম্মাজি পুরো একা হয়ে পড়ে।
এদিকে নাইডুকে যখন খুন করা হচ্ছিল তখন বন্দরে সেই পুজোটা হচ্ছিল। শেখর নাইডুর অপেক্ষায় দাঁড়িয়েছিল নাইডু এসে পুজো দেবে বলে, কিন্তু নাইডু আসে না। তার পরিবর্তে ভারতী এসে পুজো দিয়ে যায়। পরদিন নাইডুর শেষকৃত্যে শহরের অনেক বড় বড় মানুষ উপস্থিত হয়। নাইডুর হয়ে যারা কাজ করত তারা সবাই আসে। সেখানে থাঙ্গাবেলু আর চেন্নাপটমও ছিল। তারা তাদের যেসব মাল নাইডুর পাঠানোর কথা ছিল সেসব নিয়ে চিন্তিত, কারণ সেগুলো কোথায় আছে তা একমাত্র নাইডুই জানত। ঠিক তখনই ভারতীর কথা মতো একটা কল আসে আর তারা জানতে পারে মাল তাদের ঠিকানায় পৌঁছে গেছে। আসলে ভারতী গোপনে গোপনে সে ট্রাকগুলো রাস্তা থেকে বাজেয়াপ্ত করে নিয়েছিল। এরপর নিজের লোকদের দিয়ে সেসব পৌঁছে দিয়েছে, যদিও সেটা কেউ জানে না। তো এভাবে স্ট্রংলি কাজ করতে পারায় নাইডুর এই বড় দুই বিজনেস পার্টনার ভারতীর সাপোর্টে চলে যায়। এরপর যখন প্রশ্ন ওঠে কোট্টা আর নাইডু কেউই যেহেতু বেঁচে নেই, তাহলে তাদের সন্তানদের মধ্যে কে নাইডুর বিজনেসের মালিক হবে, শেখর নাকি ভারতী? কেউ কেউ বলে নাইডু মারা যাওয়ার আগে শেখরকে দায়িত্ব দিয়েছিল, তার মানে শেখরই এসব পাবে। কিন্তু অধিকাংশ মানুষ ছিল ভারতীর সাপোর্টে, কারণ যেখানে শেখর নাইডুর সাথে মিলে মানুষের ক্ষতি করে গেছে সেখানে ভারতী চালাকি করে প্রকাশ্যে জনসেবামূলক কাজ করত। এই কারণে অধিকাংশ মানুষ তাকেই সাপোর্ট করে, আর নাইডুর সমস্ত কিছুর দায়িত্ব পায় ভারতী। তাহলে কি ঘটনা এখানেই শেষ? নাইডু তো নিজের কৃতকর্মের শাস্তি পেল, কিন্তু ভারতী যে ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ কাজগুলো করে গেছে তা কি কোনোদিন প্রকাশ হবে না? নাকি সে এত কিছু করার পরও পার পেয়ে যাবে? না, বরং অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। নাইডুর ডেড বডি যেখান থেকে উদ্ধার করা হয় সেখানেই ভার্মা পেড্ডানাকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করে। এরপর অন্য একটা ডেড বডিতে আগুন লাগিয়ে তাতে পেড্ডানার ব্রেসলেট দিয়ে প্রমাণ করে যে পেড্ডানা মারা গেছে, আর পেড্ডানাকে অন্য একটা জায়গায় লুকিয়ে ট্রিটমেন্ট দিতে থাকে। অন্যদিকে একজন উকিলের মাধ্যমে আম্মাজির কাছে পরবর্তী কর্পোরেটর ইলেকশনের একটা ফর্ম পাঠিয়ে দেয় সে, আর জানায় পেড্ডানা বেঁচে আছে। আসলে ভার্মা হলো চিন্না রাওয়ের ছেলে। পরিচয় গোপন রেখেই সে এতদিন নাইডুর দিকে নজর রাখছিল, গোপনে গোপনে তার ক্ষতি করার চেষ্টাও করছিল। এখন নাইডু আর কোট্টার মৃত্যুর পর তার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। এত বছর পর সে নিজের বাবার পিণ্ডদান করে তার আত্মার মুক্তি দিল। তবে তার লড়াই এখনও শেষ হয়নি। এবারে সে পেড্ডানাকে বাঁচিয়ে রেখে তার মাধ্যমে নতুন করে লড়াই শুরু করবে এই অপরাধ চক্রের বিরুদ্ধে। অপরাধ যতদিন থাকবে ততদিন থাকবে অপরাধের বিরুদ্ধে লড়াইও। বন্ধুরা, কি মনে হয় আপনাদের? ভার্মা কি জিততে পারবে ভারতীর মতো বিচক্ষণ একজনের বিরুদ্ধে এই লড়াইয়ে, নাকি ভারতী হয়ে উঠবে এই ইসাকাপাটনামের পরবর্তী মাফিয়া? আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।